শুভেন্দু অধিকারী এমন 5টা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন, পরের বার বিজেপি ভোটে হেরেও যেতে পারে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। এদিকে আজ শুভেন্দু অধিকারী নিজের জালে নিজেই ফেসেছে। পশ্চিমবঙ্গে তুলপার পরিস্থিতি হয়, নরেন্দ্র মোদীও বিপদে পড়ে ভারতের প্রত্যেকটা জনতা রাজপথে নেমে আন্দোলন করছে। ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদী। আরএসএস আতঙ্কবাদী দল, আরএসএস এর ইতিহাস কি বলছে? আর এটা জেনেও শুভেন্দু অধিকারী তার নতুন ফর্মুলা রিসেট নিয়ে কাজ করতে শুরু করেছেন। এই ফর্মুলা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ কংগ্রেস ভেঙে তৃণমূল, সেই তৃণমূলে ভাঙন। আজ যারা তৃণমূল থেকে বেরোচ্ছেন তারা বেঈমান। মমতা বন্দ্যোপাধ্যায় পাপের ফল ভোগ করছেন। বিস্ফোরক বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান। একদিকে গতকালই তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরে খান হয়ে গিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই বিধাননগর পুর নিগম থেকে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি রিজাইন করেছেন, আর এরই মধ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির, নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। মুসলিম মায়ের সন্তান, সে কিন্তু তার নামাজ আদায় করছে কাউকে কোনো ডিস্টার্ব না করে, কিন্তু ওই যে কিছু অন্ধভক্তরা আছে যারা পুরো অন্ধভক্ত হয়ে গেছে গরুর চোরা এবং গোবর খেয়ে, তারা তো একটা জিনিসই জানে যে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এমন এক বোমা ফাটালেন যা কাঁপিয়ে দিয়েছে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত। মমতা ব্যানার্জির অ্যাকশনে পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতবর্ষে তুলপার পরিস্থিতি। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী 5টি পদক্ষেপ নেয়। এই পদক্ষেপ নিয়ে সে নিজের জালে নিজেই ফেসে যায়, এমনকি নরেন্দ্র মোদীও ফেসে যায়। দর্শক শ্রোতা, ভারতের রাজনীতি গত কিছুদিন ধরে উত্তাল পরিস্থিতি। এই উত্তাল পরিস্থিতির গোপনে প্রকাশ্যে অসংখ্য ঘটনা ঘটে এবং নির্বাচন থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সামনে আসে। সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী যে বিপদের মুখে পড়ে, কঠিন বিপদে, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাব। ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদী। আরএসএস আতঙ্কবাদী দল, আরএসএস এর ইতিহাস কি বলছে? আজকে শিক্ষা দপ্তরে আগুন লেগে গেল, সব শিক্ষার ডকুমেন্টস পুড়ে গেল। মানুষ কি বোকা? আমাদের ভারতবর্ষের প্রায় 6 লক্ষ কোটি টাকার দেনা প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে মেলোনিকে মেলোডি উপহার দিচ্ছেন। সারা দেশ, সারা দুনিয়া হাসছে, ব্যঙ্গ করছে, লোকে রিল বানাচ্ছে। আমাদের লজ্জা না? রাশিয়া বলছে, ইরান বলছে আমরা সস্তায় ভারতবর্ষকে তেল দিতে চাই, ভারত নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমেরিকার কথাই নিচ্ছে না। ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদী। আজকে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, বিহারে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে। লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল। 4-4টে ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। নিটের প্রশ্নপত্র লিক 4-4 বার সিবিআই তদন্ত করেছে। আজকে শিক্ষা দপ্তরে আগুন লেগে গেল, সব শিক্ষার ডকুমেন্টস পুড়ে গেল। মানুষ কি বোকা? আজকে 4টে ছেলে মেয়ে আত্মহত্যা করলো। বিহারে মানুষ রাস্তায় নেমেছে, উত্তরপ্রদেশের মানুষ রাস্তায় নেমেছে, মধ্যপ্রদেশের রাস্তায় মানুষ নেমেছে। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই আপনার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আমাদের দেশে। মানুষ জল পাচ্ছে না, পানি দো করে পুলিশের পা ঝরিয়ে ধরছে। সেখানে আইপিএল হচ্ছে, ঘটা করে 2 দিন বাদে অলিম্পিক হবে। নরেন্দ্র মোদীর লজ্জা করে না? বলছে আমি ফকির ঝোলা নিয়ে পড়ে যাবো। ওই রাজীব গান্ধী এই কথা বলেনি তো? রাজীব গান্ধী বলেছেন দেশের জন্য যদি প্রাণ দিতে হয় দেবো। আজকে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, কাউকে নিয়ে তো মানুষ এত ব্যঙ্গ করেনি। নরেন্দ্র মোদী একটা হাসির পাত্র হয়ে গেছেন। এই বাংলা বিজেপি সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে কাজ করতে পারছে না? পারবে না। দিল্লিতে রিমোট কন্ট্রোল, দিল্লি যা অর্ডার দেবে তাই করবে। আপনি একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব নিতে পারেন না? আপনি এতগুলো গরিব মানুষের খাবারের মুখের ভাত কেড়ে নিলেন কি হিসেবে? আজকে এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম নেই। এই হকারের পরিবারের থেকে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তো? তাহলে তারা কি খেয়ে স্কুলে যাবে? এই বাচ্চাগুলো কি খেয়ে স্কুলে যাবে? জবাব দিন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এখনো রাস্তায় আছেন। মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে, এটা মানুষের ম্যান্ডেট নয়। বিজেপির অন্দরমহলের খবর, ওরা 100 বেরোচ্ছে না। ওরা 94টা প্রার্থীর নাম 5 বারে ঘোষণা করেছে, ওরা এজেন্ট দিতে পারেনি। রাতারাতি 200 পার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন কলকাতায় আছেন, 2.5 লক্ষ সেনা, সাজোয়া গাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দল। কেন? হারাবার জন্য। আজকে লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোট হয়। আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী, আমরা 15 বছরে 15 টাকাও রোজগার করিনি। আমরা ভোটার লিস্টে কাজ করা করবি। লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোটে হারেন। যে বড় বড় চ্যানেলগুলো দেখাচ্ছে, গদি মিডিয়া, যে 14,000 ভোটে মমতা ব্যানার্জি জিতছেন, সেই মমতা ব্যানার্জি ভবানীপুরে হারেন। তাকে কি শেখাতে এসছেন? আমরা বুঝি না? আমরা হতে পারে কোনো বড় চেয়ারে নেই, কিন্তু আমাদের অনেকের চেয়ে বুদ্ধি বেশি। মমতা ব্যানার্জি যে কদিন রাজনীতির ময়দানে আছেন, আমরা আছি, বাংলার মানুষ আছে। 41% ভোট তৃণমূলের ঝুলিতে আছে, 41% ভোট।
আমরা হারিনি, হারানো হয়েছে। এটা নিয়ে আন্দোলন চলবে এবং কালকে হাইকোর্ট রায় দিয়েছে ব্যালটে ভোট হবে। ইভিএম উঠে যাবে। ইভিএম যেদিন উঠে যাবে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে দেশ থেকে। বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। পাঞ্জাবে এর মধ্যেই একটা কর্পোরেশন ইলেকশন হেরেছে। আজকে দেশের কৃষকরা অন্নদাতা, সেই পাঞ্জাবিদের আপনি বলছেন খালিস্তানে? এই শিক্ষা বিজেপির? বিজেপি একটা অশিক্ষিত মূর্খ দল। কালকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূল আতঙ্কবাদী দল। জানেন কি, পশ্চিমবঙ্গকে অধঃপতন থেকে টেনে তুলতে শুভেন্দু অধিকারী এমন 5টা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন, যে সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পরের বার বিজেপি ভোটে হেরেও যেতে পারে। আর এটা জেনেও শুভেন্দু অধিকারী তার নতুন ফর্মুলা রিসেট নিয়ে কাজ করতে শুরু করেছেন। এই ফর্মুলা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচবে, জনসংখ্যার দ্রুত বদল থামানো যাবে, বাংলা আবার রাজনৈতিক হিংসামুক্ত হবে, কাটমানি সিন্ডিকেটের ভয়ে যে শিল্পগুলো রাজ্য ছাড়া হয়েছিল তারা আবার ফিরে আসবে, রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে, নিয়োগ দুর্নীতি বন্ধ হবে। মোট কথা, রাজ্যের আর্থিক ভবিষ্যৎটাই একেবারে শেকড় থেকে বদলে যাবে। কিন্তু কিভাবে, কি সেই রিসেট ফর্মুলা, এর সবটাই জানবো আজকের এই ভিডিওটাতে। তবে এই রিসেট শব্দটার 5টা অক্ষরের প্রতিটার আলাদা আলাদা মানে রয়েছে, আলাদা আলাদা মিশন এবং ভিশন রয়েছে, যেগুলোকে ব্যাখ্যা করে বলতে একটু সময় লাগবে। তাই গোটা আলোচনাটাকে আমরা 5টা আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব। আশা করব শেষ অবধি ধৈর্য নিয়ে দেখবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। চ্যাপ্টার 1, রাজ্যের বর্তমান পরিস্থিতি। দেখুন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের জন্য কোন 5টি বড় সিদ্ধান্ত বা রিসেট ফর্মুলা নিয়েছেন সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে উত্তরাধিকার হিসেবে শুভেন্দু অধিকারী কোন পশ্চিমবঙ্গকে হাতে পেয়েছেন। নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গকে রেখে গেছেন তার অবস্থাটা আইসিইউতে শুয়ে থাকা রোগীর মতো। রাজ্যের পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করুন। একে তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা কাঁটাতারহীন এবং উন্মুক্ত, যেখান দিয়ে অবাধ অনুপ্রবেশ চলছে। গত কয়েক দশক ধরে 2016 সালে ভারতের রাজ্যসভায় একটা প্রশ্নের উত্তরে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতে প্রায় 2 কোটি অবৈধ বাংলাদেশি অভিবাসী থাকতে পারে, যে নথি পরবর্তীকালে টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপা হয়েছিল। ফলে রাজ্যের জনবিন্যাস অলরেডি কিন্তু বদলে গেছে। অবস্থাটা কতখানি ভয়াবহ একবার ভাবুন। 10 কোটি জনসংখ্যার একটা রাজ্যে 2 কোটি অনুপ্রবেশকারী। অন্যদিকে রাজ্যের অর্থনীতি লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন ভর্তুকি প্রকল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল, যেখানে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল, নানান সামাজিক সুবিধা দেওয়া হচ্ছিল, কিন্তু স্থায়ী কোনো কর্মসংস্থান বা নতুন কোনো বিনিয়োগ আসছিল না। ফলে রাজ্যের ঋণের পরিমাণ ক্রমশ পাহাড় সম হয়ে উঠছিল। আর হবেই বা না কেন, গত 15 বছরে তৃণমূলের অপশাসনে প্রায় 7,000 কোম্পানি রাজ্যের বাইরে চলে গিয়েছিল। বলা ভালো, তোলাবাজি আর কাটমানির উপদ্রবে চলে যেতে বাধ্য হয়েছিল। সর্বশেষ বাজেটের নথি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট বকেয়া ঋণ 2025-26 অর্থবর্ষের শেষে প্রায় 7.72 লাখ কোটি টাকা, মানে 7 লাখ কোটি টাকা। এটা একটু মনে রাখুন। একই সময়ে যদি আমরা পশ্চিমবঙ্গের জিডিপি মানে মোট জিডিপির কথা ধরি, তাহলে এটা হচ্ছে 20.32 লাখ কোটি টাকা, মানে 20 লাখ কোটি টাকা। সুতরাং ডেট টু জিডিপির অনুপাত হচ্ছে 38%। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট ঋণ রাজ্যের বার্ষিক অর্থনীতির প্রায় 38%। তবে এখানে একটা কথা বলে রাখি যে ঋণ থাকাটা সবসময় কিন্তু খারাপ নয়, যদি সেটা প্রোডাক্টিভ কোনো কাজে ব্যবহার করবার জন্য নেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে ঋণ করে শুধুমাত্র খেলা, মেলা আর ভাতা দেওয়া হচ্ছিল, মানে রাজ্য যে পথে চলছিল সেই একইভাবে যদি আর 5 থেকে 10 বছর চলতো তাহলে রাজ্যটা দেউলিয়া হওয়ার মতো অবস্থায় পৌঁছে যেত। আবার অন্যদিকে দীর্ঘ বাম অপশাসনের ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এতটাই বিষাক্ত হয়ে পড়েছিল যে এই রাজ্যে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সারা বছর ধরে এই রাজ্যে রাজনৈতিক হিংসা চলে। ভোট এলেই এই রাজ্যে মারামারি আর খুনোখুনি চলে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলায় রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা কাশ্মীরের সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের সংখ্যা থেকেও অনেক অনেক গুণ বেশি। রাজনৈতিক খুনের হিসাবে পশ্চিমবঙ্গের অবস্থান গোটা দেশের সব রাজ্যগুলোর মধ্যে একেবারে 1 নম্বরে। ভাবুন কতটা লজ্জাজনক। অর্থাৎ সহজভাবে বললে, শুভেন্দু এমন একটা গাড়ি পেয়েছেন যার ইঞ্জিন ছিল অনুপ্রবেশ, ব্রেক ছিল রাজনৈতিক হিংসা আর স্টিয়ারিং ছিল সিন্ডিকেটের হাতে। তাই এমন একটা ব্যবস্থাকে ঠিক করা মোটেও কোনো সহজ কাজ নয়। আর এটা উপলব্ধি করেই শুভেন্দু অধিকারী 1 মাসের মধ্যেই এতগুলো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, যা দেখে গোটা লিবারেল মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একদিকে গতকালই তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই বিধাননগর পুর নিগম থেকে মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি রিজাইন করেছেন, আর এরই মধ্যে মুখ খুলেছেন হুমায়ুন কবির। নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার বলছেন সামনেই 2টো উপনির্বাচন রয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না। যদি বিধানসভায় তিনি যেতে চান তাহলে হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির প্রস্তাব দিচ্ছেন, তাকে বলতে পারেন তিনি রেজিনগর থেকে তাকে জেতানোর ব্যবস্থা করতে পারেন। কি প্রস্তাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবির, দেখুন।
মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র থেকে হেরে গেছেন, তিনি লোকসভাতে নির্বাচনে দাঁড়াননি। কোনো প্রস্তাব আপনার নেত্রীর কাছে, পুরনো নেত্রীর কাছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে বিধানসভাটায় খুব ঢোকাটা বা থাকাটা খুবই আবশ্যক ছিল বা থাকা উচিত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি একমাত্র তিনি নন্দীগ্রামেও গিয়ে পারবেন না। আর রেজিনগরে হুমায়ুন কবির শেষ কথা বলে, তৃণমূলকে আমি 81,000 ভোটে হারিয়েছি আর বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে। সেই সিটে আবার আমি নির্দ্বিধায় মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, আমার এটুকু বলার যে নেত্রীর প্রতি আমার যে দুর্বলতা, নেত্রী যদি চান, তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন যে আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে আমি নেত্রী নিজে ডেকে বললে আমি অবশ্যই নেত্রীকে বিধানসভায় ঢোকার জন্য ব্যবস্থা করি। গুরুদক্ষিণা মানে আপনাকে একসময় নেত্রী মন্ত্রী করেছিলেন, নিশ্চয়ই বলতে পারেন, কারণ তিনি আমার সিনিয়র মোস্ট, গোটা রাজ্যের নেত্রী না, তিনি বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। তিনার এই সময়ে বিধানসভা আসাটা জরুরি ছিল, কিন্তু হেরে গিয়েছেন, ভবানীপুরের মানুষ তাকে হারিয়ে দিয়েছে। তিনি যদি আসতে চান আমাকে ব্যক্তিগত স্তরে বললে হুমায়ুন কবির অবশ্যই ব্যাপারটা পারবেন, জেতাতে পারবেন নিশ্চিত। রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবির শেষ কথা বলবে। রাজনৈতিক পালাবদল পশ্চিমবঙ্গে হয়েছে গত মাসের 4 তারিখ, আর এই মাসের 4 তারিখ একেবারে বিধাননগরের পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কাউন্সিলর হিসেবে থাকছেন তিনি, তবে মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন। নিজের ইস্তফাপত্র বিধাননগর পুর নিগমের পুর কমিশনারকে তিনি পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাকেও পাঠিয়ে দিয়েছেন। আমাদের 3 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, জিলাম করঞ্জাই, শিবাশিস মৌলিক এবং ময়ূর ঠাকুর চক্রবর্তী। আমি 3 জনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করার পরে কি জানিয়েছেন আপনাদের প্রথমেই শোনাবো। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাহির সমান বললাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। রাজনীতির পালাবদল হয়েছে আর সেই কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তাই নিজের পদ থেকে সরে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। আমি কথা বলবো, এই সরাসরি আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, অর্থাৎ রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো, অর্থাৎ ইঙ্গিত কিন্তু স্পষ্ট, কাজ করতে পারছিলেন না, আর সেই কারণেই নিজের পদ থেকে, মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণা চক্রবর্তী। ধর্মতলায় স্ত্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হকার উচ্ছেদ দিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনেক ভুল ছিল, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ভরে গিয়েছিল। নমস্কার, আমি শশী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন তো বাংলায় শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতাকর্মী থেকে দোকানপাট ভাঙচুর, ইললিগাল কনস্ট্রাকশন, চলছে বুলডোজার। যদিও হাইকোর্টের নির্দেশে আপাতত থমকে রয়েছে, কিন্তু আবার অ্যাকশন শুরু হবে। আর এরই মাঝে আজকে যেমন 4 তারিখ, 4 মে রাজ্যে পালাবদল হয়েছিল। 1 মাসের ব্যবধান, লেগেছে যুদ্ধ। হ্যাঁ, গৃহযুদ্ধ। বিজেপির অন্দরে গৃহযুদ্ধ লেগেছে। অপারেশন বুলডোজার। কারণ ধর্মতলায় স্ত্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হকার উচ্ছেদ দিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। দলের আরেক অংশের তরফ থেকে রেল কর্তৃপক্ষের কাছে হকার উচ্ছেদের বিষয়টা নিয়ে মানবিকভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। হায় রে, সেই অনুরোধে কয়েকটি রেল স্টেশনে
কাজ হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পার্ক স্ট্রিট। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।